আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে 212703 কোর্স কোড বিশিষ্ট পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দন কোর্সের তরঙ্গ শিরোনামে আমার 10ম লেকচার শুরু করতে যাচ্ছি। আমি জাহাঙ্গীর আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা দেরি না করে লেকচারে চলে যাই। আজকের আলোচনার প্রথম টপিকস হচ্ছে অগ্রগামী তরঙ্গের রাশিমালা, এক্সপ্রেশন অফ প্রোগ্রেসিভ ওয়েভ। দেখো, অগ্রগামী তরঙ্গ আমরা জানি যে সকল তরঙ্গ সামনের দিকে গতিশীল অবস্থায় বা চলমান অবস্থায় থাকে সে সকল তরঙ্গকে আমরা বলি অগ্রগামী তরঙ্গ। দেখো, চিত্রে একটি অগ্রগামী তরঙ্গ এক্স অক্ষের দিকে গতিশীল, উ থেকে এফ এক্স পথে এই তরঙ্গটি গতিশীল। মনে করি একটি অগ্রগামী বা সচল তরঙ্গ এক্স অক্ষের পজিটিভ দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর একটি অগ্রগামী তরঙ্গ অগ্রসর হচ্ছে। স্মল টি সময়ে মূল বিন্দু উতে অবস্থিত মাধ্যমের কণাটির সরণ, স্মল টি সময়ে মূল বিন্দু উতে অবস্থিত কণাটির সরণ হচ্ছে ওয়াই। এই যে উ থেকে ওয়াই পর্যন্ত, যেহেতু তরঙ্গটি একটি আর তরঙ্গ, তাই কণাটির সরণ ওয়াই অক্ষের দিকে হবে, ক্যাপিটাল ওয়াই অক্ষের দিকে হবে। যেহেতু অগ্রগামী, এইখানে যে তরঙ্গটি আমরা হিসাব করতেছি সেই তরঙ্গটি আর তরঙ্গ, সেহেতু অবশ্যই সরণতা ওয়াই অক্ষ বরাবর ঘটবে। যেহেতু কণাটি সরল সন্ধিত গতিতে চলমান, তাই এর সরণকে আমরা লিখতে পারি ওয়াই সমান এ সাইন ওমেগা টি। এখানে ওমেগা হচ্ছে কৌণিক বেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে কণাটির তরঙ্গের বিস্তার, আর ওয়াই হচ্ছে কণাটির ক্যাপিটাল ওয়াই অক্ষ বরাবর সরণ। তাহলে যেহেতু কণাটি সরল সন্ধিত গতিতে চলমান, তাই এর সরণ ওয়াই সমান আমরা লিখতে পারি স্মল এ সাইন ওমেগা টি। এখন দেখো, যেখানে এ ও ওমেগা হলো কণাটির যথাক্রমে কম্পনের বিস্তার ও কৌণিক বেগ। এই চিত্র অনুযায়ী মূল বিন্দু হতে এক্স দূরত্বে অবস্থিত অপর একটি কণার সরণ একই হবে। চিত্র অনুযায়ী এই যে ও বিন্দু থেকে এক্স দূরত্বে আরেকটি কণা অবস্থিত, এই কণাটির সরণও ওয়াই হবে, কিন্তু ও ক্যাপিটাল উ এবং এফ বিন্দুতে স্থিত কণার তরঙ্গস্থিত কণার মাঝে কিছু দশাপার্থক্য থাকে। এই যে এই উ এবং এফ বিন্দুতে যে দুইটি কণা থাকে সেই দুইটি কণার মধ্যে কি থাকে, একটি নির্দিষ্ট পরিমাণ দশাপার্থক্য থাকে। আমরা জানি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য দূরত্বের জন্য দুটি কণার দশাপার্থক্য হলো 2 পাই। কারণ ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য একটি বৃত্তাকার পথ তৈরি করে বা একটি সার্কেল তৈরি করে, অর্থাৎ একটি তরঙ্গ একটি কম্পন পূর্ণ করতে যে পথ অতিক্রম করে সেটা হচ্ছে একটি তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ এই উ থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে একটি তরঙ্গ। আমি এই অংশটাকে কেটে যদি এই জায়গায় সেট করে দিই, তাহলে একটি বৃত্ত তৈরি হয়ে যাবে। এই বৃত্ত 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করে। তার মানে এক্ষেত্রে দুইটি কণার দশাপার্থক্য কত হয়ে যায়, অর্থাৎ ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য দুইটি কণার দশাপার্থক্য হয়ে যায় 2 পাই। তাহলে একক তরঙ্গ দৈর্ঘ্যের জন্য দুইটি কণার দশাপার্থক্য হয়ে যাবে 2 পাই বাই ল্যামডা। এক্স দূরত্বের জন্য এই দশাপার্থক্যটা হবে একক দূরত্বের জন্য দশাপার্থক্য গুণ এক্স, অর্থাৎ 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এটাকে যদি আমি দেখো, এখন ক্যাপিটাল এফ বিন্দুতে অবস্থিত কণাটির জন্য সরণ হবে, এই ক্যাপিটাল এফ বিন্দুতে যে কণাটি অবস্থান করে সেই কণাটির সরণও কিন্তু স্মল ওয়াই। আবার এই জায়গায় যে কণাটি অবস্থান করে সেই কণাটির সরণও কিন্তু স্মল ওয়াই। এই কণাটির জন্য সরণ পেয়েছিলাম ওয়াই সমান এ সাইন ওমেগা টি, এবং এফ বিন্দুতে যে কণাটি অবস্থান করে সেই কণাটির জন্য সরণ পাচ্ছি ওয়াই সমান এ সাইন
ওমেগা টি মাইনাস 2 বাই ল্যামডা ইন্টু এক্স। মনে রাখবা ধনাত্মক দিকে যদি দশাপার্থক্য থাকে সেটা বিয়োগ হয়, ধনাত্মক দিকে যদি দশাপার্থক্য থাকে সেটা কি হয়, বিয়োগ হয়, এবং ঋণাত্মক দিকে যদি কোনো দশাপার্থক্য তৈরি হয় সেটা অবশ্যই যোগ হবে। এটাকে আমি 1 নং সমীকরণ দ্বারা কি করলাম, প্রকাশ করলাম। এখন দেখো আমরা পরবর্তী স্লাইডে গিয়ে যেটা পাবো, আমরা জানি বি সমান এন ল্যামডা। এখানে বি মানে হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ। বি মানে হচ্ছে তরঙ্গ বেগ, অর্থাৎ একক সময়ে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের হারকে তরঙ্গ বেগ বলা হয়। একক সময়ে নির্দিষ্ট দিকে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের হারকে তরঙ্গ বেগ বলা হয়। তরঙ্গ বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে বি সমান এন ল্যামডা। এন যদি কম্পাঙ্ক হয়, আমরা জানি যে একক সময়ে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন হয় তাকে তার কম্পাঙ্ক বলা হয়। যদি ক্যাপিটাল টি সময়ে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয়, তাহলে একক সময়ে পূর্ণ কম্পন সম্পন্ন হবে 1 বাই ক্যাপিটাল টি, অর্থাৎ এন সমান হবে 1 বাই ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে টোটাল পাবো ভি সমান ল্যামডা বাই ক্যাপিটাল টি, বা ল্যামডা সমান ভি ক্যাপিটাল টি, যেখানে ভি হলো তরঙ্গ বেগ, টি হলো পর্যায়কাল। আবার আমরা জানি যে 2 বাই ক্যাপিটাল টি সমান ওমেগা, কৌণিক বেগ ওমেগা সমান 2 বাই ক্যাপিটাল টি। অতএব আমরা লিখতে পারি 2 বাই ল্যামডা এক্স সমান 2 বাই ল্যামডা এক্স সমান 2 বাই ভিটি ইন্টু এক্স, 2 বাই ভিটি ইন্টু এক্স। কেন ভিটি ইন্টু এক্স? দেখো ল্যামডা সমান পাইছিলাম ভিটি, তাহলে 2 বাই ভিটি ইন্টু এক্স। আবার দেখো এখান থেকে আমরা 2 বাই টি কে যদি একটু সেপারেট ভাবে লিখি, তাহলে 2 বাই টি ইন্টু এক্স বাই ভি সমান 2 বাই টি সমান আমরা পাইছিলাম ওমেগা, তাহলে ওমেগা ইন্টু এক্স বাই ভি। এটা হচ্ছে কিসের মান? 2 বাই ল্যামডা ইন্টু এক্স এর মান। এই মানটা আমরা 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণে বসালে আমরা পাবো ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস ওমেগা এক্স বাই ভি, কারণ 2 বাই ল্যামডা এক্স সমান ছিল ওমেগা এক্স বাই ভি। এখান থেকে ওমেগাটা কমন নিলাম, এ সাইন ওমেগা ইন্টু স্মল টি মাইনাস এক্স বাই ভি। এটাকে আমরা 2 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। আবার দেখো এ সাইন ওমেগা সমান হচ্ছে 2 বাই ক্যাপিটাল টি ইন্টু টি মাইনাস এক্স বাই ভি, কারণ আমরা এখান থেকে ভি সমান লিখতে পারি এন ল্যামডা। এন ল্যামডা সমান হয় ল্যামডা বাই ক্যাপিটাল টি, সুতরাং টি সমান দেখো এখান থেকে যদি আমরা কি লিখতে পারি, বি সমান ল্যামডা বাই ক্যাপিটাল টি হয়, তাহলে ক্যাপিটাল টি সমান আমরা লিখতে পারি ল্যামডা বাই ভি। ল্যামডা বাই কি লিখতে পারি? ভি লিখতে পারি। তাহলে ক্যাপিটাল টি সমান ল্যামডা বাই ভি হলে এটা টি হবে না, এটা ভি হবে। তাহলে আমি এখানে টি এর জায়গায় যদি ল্যামডা বাই ভি বসাই দিই, তাহলে উল্টে যাবে, এ সাইন 2 ভি বাই ল্যামডা হয়ে যাবে, এ সাইন 2 ভি বাই ল্যামডা হয়ে যাবে ইন্টু টি মাইনাস এক্স বাই ভি হয়ে যাবে, সমান এ সাইন 2 বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। ভিটি মাইনাস এক্স কিভাবে পাইছি দেখো, এখান থেকে যদি এখানে যদি আমি ভি দ্বারা গুণ করি, তাহলে এই বি এর সাথে টি গুণ করলে ভিটি হবে, মাইনাস বি এর সাথে এক্স বাই বি গুণ করলে শুধু এক্স থাকবে। তার মানে এ সাইন 2 বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। এটাকে 3 নং সমীকরণ দিলাম। এই 3 নং সমীকরণ হচ্ছে মূলত অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এই 3 নং সমীকরণ হচ্ছে মূলত কিসের সমীকরণ? অগ্রগামী তরঙ্গের সমীকরণ। দেখো আমাকে আমার টপিকসে ছিল অগ্রগামী তরঙ্গের রাশিমালা নির্ণয়। তাহলে অগ্রগামী তরঙ্গের রাশিমালা হচ্ছে এ সাইন 2 বাই ল্যামডা বিটি মাইনাস এক্স। আরো অনেকগুলি অগ্রগামী তরঙ্গের রাশিমালা আছে, আমরা শুধু এই অগ্রগামী তরঙ্গের রাশিমালাটা মনে রাখবো। দেখো এটাও কিন্তু অগ্রগামী তরঙ্গের রাশিমালা, ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস ওমেগা এক্স বাই বি, এ সাইন ওমেগা ইন্টু টি মাইনাস এক্স বাই বি, এটাও কিন্তু অগ্রগামী তরঙ্গের রাশিমালা। y সমান a sin 2 বাই ক্যাপিটাল টি ইনটু স্মল টি মাইনাস x বাই v, এটাও কিন্তু অগ্রগামী তরঙ্গের রাশিমালা। সুতরাং অগ্রগামী তরঙ্গের চূড়ান্ত রাশিমালা হচ্ছে y সমান a sin 2 বাই ল্যামডা vt মাইনাস x। এছাড়াও আমি আরো দুইটি অগ্রগামী তরঙ্গের রাশিমালা পেয়েছিলাম, একটা ছিল y সমান a sin ওমেগা t, আরেকটা হচ্ছে y সমান a sin ওমেগা t মাইনাস 2 বাই ল্যামডা ইনটু x। যা আমরা পড়লাম সবগুলোই কিন্তু এক একটি কি অগ্রগামী তরঙ্গের রাশিমালা, তবে চূড়ান্ত রাশিমালা হচ্ছে a sin 2 বাই ল্যামডা bt মাইনাস x। আশা করি বুঝতে পারছো। এখন আমরা অগ্রগামী তরঙ্গের ব্যবকলন সমীকরণ প্রতিপাদন করব। অগ্রগামী তরঙ্গের ব্যবকলন সমীকরণ কি করব? প্রতিপাদন করব। দেখো আমরা জানি যে অগ্রগামী বা চলমান তরঙ্গের বীজগাণিতিক সমীকরণ হলো
y সমান a sin 2 phi by lambda bt plus minus x। দেখো bt plus minus x কেন দিলাম? যদি x অক্ষের ধনাত্মক দিকে হয় সেই ক্ষেত্রে সমীকরণটা দাঁড়ায় y সমান a sin 2 phi by lambda bt minus x। আর যদি ঋণাত্মক দিকে হয় সেই ক্ষেত্রে সমীকরণটা দাঁড়াবে y সমান a sin 2 phi by lambda bt plus x। তাহলে টোটাল x অক্ষের জন্য ধনাত্মক ঋণাত্মক উভয় দিকের জন্য এই সমীকরণটা দাঁড়াবে y সমান a sin 2 phi by lambda bt plus minus x। এখানে y হচ্ছে তরঙ্গ উৎস হতে x দূরত্বে অবস্থিত কণার t সময়ে সরণ, a হচ্ছে কণাটির বিস্তার, b হচ্ছে তরঙ্গের বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা হচ্ছে কি দৈর্ঘ্য? তরঙ্গ দৈর্ঘ্য। এখন দেখো এই সমীকরণে তিনটি চলরাশি আছে। এই সমীকরণে কয়টি চলরাশি আছে? তিনটি চলরাশি আছে, যে এরা যথাক্রমে y, x এবং t। y ও পরিবর্তনশীল, x ও পরিবর্তনশীল, t ও পরিবর্তনশীল। এই সমীকরণকে যথাক্রমে x এবং t এর সাপেক্ষে অবকলন করলে, অবকলন মানে হচ্ছে ব্যবকলন, ব্যবকলন মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে অগ্রগামী তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ পাওয়া যাবে। আমরা মনে করে নিলাম অগ্রগামী তরঙ্গের সমীকরণ y সমান a sin 2 phi by lambda bt minus x। কেন মনে করলাম? মনে করলাম যে তরঙ্গটি x অক্ষের ধনাত্মক দিকে গতিশীল। তরঙ্গটি x অক্ষের কোন দিকে গতিশীল? ধনাত্মক দিকে গতিশীল। x অক্ষের ধনাত্মক দিকে গতিশীল হওয়ার কারণে আমরা মনে করে নিলাম y সমান a sin 2 phi by lambda bt minus x। এখন দেখো y কে t এর সাপেক্ষে অবকলন বা ব্যবকলন করলে পাই। এই সমীকরণকে যদি আমরা t এর সাপেক্ষে ব্যবকলন করি সেই ক্ষেত্রে পাবো d dt of y সমান d dt of y সমান, দেখো এখানে a বের করে রেখে দিলাম, sin 2 phi by lambda bt minus x কে যদি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো sin কে ডিফারেন্সিয়েশন করলে cos পাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি a cos 2 phi by lambda bt minus x। আবার দেখো 2 phi by lambda bt minus x এটা কোনো থিটা ছিল না, এইজন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার ডিফারেন্সিয়েশন করলে এই vt কে যদি ডিফারেন্সিয়েশন করি 0 হয়, কার সাপেক্ষে? t এর সাপেক্ষে। এই bt কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে v আসবে, b এর সাথে 2 phi by lambda যদি গুণ করি 2 phi b by lambda, এই যে 2 phi b by lambda আসবে। x কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে, t এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে টোটাল d dt of y সমান থাকবে 2 phi v by lambda a cos 2 phi by lambda bt minus x। মনে রাখো এই যে 2 phi by lambda bt minus x এটা হচ্ছে তরঙ্গটির কোণ, তরঙ্গটির কি কৌণিক সরণ বা কোণ 2 phi by lambda bt minus x। এখন dy dt কে বা d dt of y কে আবার t এর সাপেক্ষে ব্যবকলন করব। আবার যদি t এর সাপেক্ষে ব্যবকলন করি সেই ক্ষেত্রে পাবো d স্কয়ার dt স্কয়ার y, d স্কয়ার dt স্কয়ার y, এবং ওই যে 2 phi b by lambda থেকে যাবে cos 2 phi by lambda into bt minus x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে একটা মাইনাস আসবে, cos কে ডিফারেন্সিয়েশন করলে sin আসবে মাইনাস sin, তাহলে মাইনাস sin 2 phi by lambda bt minus x। 2 phi by lambda bt minus x কে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে 2 phi v by lambda। এই 2 phi v by lambda এর সাথে আগে 2 phi v by lambda যদি গুণ করি 4 phi স্কয়ার b স্কয়ার by lambda স্কয়ার আসবে। তাহলে টোটাল ইকুয়েশনটা দাঁড়াবে d স্কয়ার dt স্কয়ার y সমান মাইনাস 4 phi স্কয়ার b স্কয়ার by lambda স্কয়ার a sin 2 phi by lambda bt minus x। এখন দেখো আমরা a sin 2 phi by lambda bt minus x সমান পেয়েছিলাম y, তাহলে এটা যদি আমি এখানে বসাই দিই সেই ক্ষেত্রে পাবো d স্কয়ার dt স্কয়ার y সমান মাইনাস 4 phi স্কয়ার b স্কয়ার by lambda স্কয়ার ইনটু y, কারণ a sin 2 phi by lambda bt minus x সমান ছিল y। আবার দেখো এটাকে আমি এক নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। আবার y কে x এর সাপেক্ষে ব্যবকলন করে পাই, y কে x এর সাপেক্ষে যদি আমি ব্যবকলন করি y সমান ছিল a sin 2 phi by lambda bt minus x, এটাকে x এর সাপেক্ষে ব্যবকলন করলে d dx of y সমান 2 phi by lambda, আমি 2 phi by lambda কে একটু পরে হিসাব করতেছি, sin কে যদি ডিফারেন্সিয়েশন করি cos হবে, থেকে যাবে cos 2 phi by lambda bt minus x,
x এর সাপেক্ষে vt কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে, x কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসবে, তাহলে এখানে -1 আসবে, তাহলে টোটাল থাকবে -2π/λ। এটাকে যদি আমি আগে নিয়ে আসি d dx of y সমান -2π/λ ইনটু a cos 2π/λ bt - x হবে। এখন দেখো আমি এই টার্মটাকে আবার ব্যবকলন করব x এর সাপেক্ষে, আবার যদি ব্যবকলন করি তাহলে আমরা পাবো d² dx² y সমান d² dx² y সমান মাইনাস এই 2π/λ রেখে দিলাম, cos 2π/λ bt - x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin 2π/λ bt - x আসবে। যেহেতু এটা থিটা ছিল না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আমরা আবার -2π/λ পাবো। দেখো এখানে তিনটা মাইনাস হয়ে গেছে, আগে থেকে একটা মাইনাস ছিল, আমরা কিছুক্ষণ আগে cos থিটার জন্য একটা মাইনাস পেয়েছি, আবার এখান থেকে একটা মাইনাস বের হয়ে আসছে। তিনটা মাইনাস গুণ করার কারণে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার এখানে মাইনাস আছে, এবং 2π/λ এদিকে 2π/λ পেয়েছিলাম, এই দুইটা গুণ করলে 4π² আসবে, -4π² a sin 2π/λ bt - x, a sin 2π/λ bt - x সমান হচ্ছে y। তাহলে d² dx² y সমান আমরা পাবো -4π² ইনটু y। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন দেখো 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণকে যদি আমরা সমন্বয় করি, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণকে যদি আমরা সমন্বয় করি, দেখো এখানে 1 নং সমীকরণে ছিল d² dt² y সমান -4π² b²/λ² ইনটু y। আমি এই b² কে একটু বের করে দিলাম, এইটাকে এভাবে লিখতে পারি, দেখো -4π²/λ² ইনটু y ইনটু b², এভাবে লিখতে পারি কিনা? তাহলে 2 নম্বরে আছে d² dx² y সমান -4π²/λ² y। এই জায়গায় -4π²/λ² y এর জায়গায় আমি d² dx² y বসাই দেব। তাহলে আমরা পাবো 1 এবং 2 নং সমীকরণ থেকে আমরা পাবো d² dt² y সমান d² dt² y সমান v² ইনটু d² dx² y, 3 নং সমীকরণ। এবং এই 3 নং সমীকরণ হলো অগ্রগামী তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ। এই 3 নং সমীকরণ হলো অগ্রগামী তরঙ্গের কিসের সমীকরণ? ব্যবকলনীয় সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো। জি স্যার। এখন আমরা নতুন একটি টপিকসে যাব। দেখো আমাদের আছে অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে শক্তির রাশিমালা, এক্সপ্রেশন অফ এনার্জি অফ ট্রাভেলিং ওয়েভ। চলমান তরঙ্গ বা অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে শক্তির রাশিমালা বের করবো আমরা। দেখো আমরা অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে আমরা কিসের রাশিমালা বের করব? শক্তির রাশিমালা বের করব। দেখো ধরি অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের প্রত্যেকটি কণার ভর স্মল m। অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের প্রত্যেকটি কণার ভর কত? স্মল m এবং বেগ dt অফ y। আমি আবার বলতেছি, মনে করে নিলাম অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের প্রত্যেকটি কণার ভর স্মল m এবং প্রত্যেকটি কণার বেগ dt অফ y। কণাটির গতিশক্তি যদি কে ই হয়, অর্থাৎ কাইনেটিক এনার্জি কে ই হয়, তাহলে আমরা কে ই সমান লিখতে পারি হাফ ইনটু m ইনটু বেগ dt অফ y হোল স্কয়ার। কারণ আমরা জানি যে গতিশক্তি সমান হাফ mv স্কয়ার, এখানে b এর জায়গায় dt অফ y, তাহলে গতিশক্তি কে ই সমান হবে হাফ ইনটু m ইনটু dt অফ y হোল স্কয়ার। এটাকে 1 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। দেখো যদি মাধ্যমের একক আয়তনে যদি ক্যাপিটাল এন সংখ্যক কণা থাকে, তবে মাধ্যমের একক আয়তনের ভর রো সমান হবে m ক্যাপিটাল N। একক আয়তনের ভর মানে দেখো এখানে রো সমান m ক্যাপিটাল N কেমনে আসছে? আমরা জানি যে যদি কোনো বস্তুর ভর স্মল m
ঘনত্ব রো এবং আয়তন ভি হয়, তাহলে ঘনত্ব সমান m/v। এখন দেখো, যদি আয়তন 1 একক হয় অর্থাৎ v সমান 1 হয়, তাহলে সেই ক্ষেত্রে রো সমান শুধুমাত্র m হবে। রো সমান শুধুমাত্র কি হবে? m হবে। এখন দেখো, একক আয়তনে যদি ক্যাপিটাল N সংখ্যক কণা থাকে, একটি কণার ভর যদি m হয়, তাহলে ক্যাপিটাল N সংখ্যক কণার ভর হবে স্মল m ইনটু ক্যাপিটাল N, বা ঘনত্ব হবে স্মল m ইনটু ক্যাপিটাল N/v। v সমান যদি 1 হয়, তাহলে সেটা দাঁড়াবে রো সমান স্মল m ইনটু ক্যাপিটাল N। এখন দেখো, তরঙ্গের একক আয়তনের গতিশক্তি সমান হাফ ইনটু একক আয়তনের ভর ইনটু ব্যাক হোল স্কয়ার। হাফ ইনটু একক আয়তনের ভর ইনটু ব্যাক হোল স্কয়ার। এখানে দেখো, হাফ একক আয়তনের ভর ছিল রো এবং ব্যাক ছিল ডি ডিটি অফ ওয়াই। তাহলে ব্যাক স্কয়ার সমান হবে ডি ডিটি অফ ওয়াই হোল স্কয়ার। এটাকে আমি 2 নং সমীকরণ ছিলাম। এটাকে আমি 2 নং সমীকরণ দ্বারা কি করলাম? চিহ্নিত করলাম। এটা ছিল কণাটির গতিশক্তি, এটা হচ্ছে একক আয়তনের ভরের কণার গতিশক্তি, বা কণাটির বা তরঙ্গের একক আয়তনের গতিশক্তি। এখন আমরা দেখি অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে আমরা জানি y সমান a sin 2 π lambda, y সমান a sin 2 π lambda bt minus x। এটা সিগমা নয় ফাই হবে, মনে রাখিও। y সমান a sin 2 π lambda bt minus x। এই সমীকরণকে t এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি বা ব্যবকলন করি, সেই ক্ষেত্রে আমরা পাবো d dt of y সমান, এই যে a কে রেখে দিলাম, sin 2 π lambda bt minus x কে sin 2 π lambda bt minus x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো cos 2 π lambda bt minus x। 2 π lambda bt minus x যেহেতু থিটা নয়, সেহেতু এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সুতরাং t এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, এই যে এই অংশটাকে ডিফারেন্সিয়েট করলে শুধু v থাকবে, এই অংশকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, এবং 2 π lambda দ্বারা গুণ করলে 2 π lambda into v হবে। তাহলে এই 2 π lambda into v এর সাথে v সামনে নিয়ে আসলে d dt of y সমান দাঁড়াবে 2 π a v by lambda cos 2 π lambda bt minus x। এখন দেখো, এটাকে যদি আমি 2 নং সমীকরণ, এই যে আমরা এখানে 2 নং সমীকরণ একটা দিছিলাম না, 2 নং সমীকরণে তরঙ্গের একক আয়তনের গতিশক্তি ছিল হাফ ইনটু একক আয়তনের ভর ইনটু ব্যাক হোল স্কয়ার, বা হাফ ইনটু রো ইনটু ডি ডিটি অফ ওয়াই হোল স্কয়ার। এখন আমরা এই 2 নং সমীকরণে এই ডি ডিটি অফ ওয়াই এর মান বসাবো। সুতরাং 2 নং সমীকরণ হতে আমরা পাই কে ই সমান হাফ রো ইনটু 2 π a v by lambda cos 2 π lambda bt minus x whole square। সুতরাং এগুলি সবগুলোর বর্গ করলে আমরা পাবো হাফ রো ইনটু 4 π স্কয়ার a স্কয়ার v স্কয়ার বাই lambda স্কয়ার cos স্কয়ার 2 π lambda bt minus x। দেখো এখানে 2 π lambda bt minus x এটা কোণ, সুতরাং শুধুমাত্র cos এর উপরে স্কয়ার হবে। এখন ক্ষুদ্র সরণ dy এর জন্য কণার স্থিতিশক্তি, PE পটেনশিয়াল এনার্জি। PE হলে PE সমান dy সরণের দরুন কৃত কাজ, অর্থাৎ dy পরিমাণ সরণ ঘটানোর জন্য যে পরিমাণ কাজ সম্পাদন করতে হয় সেটাই হচ্ছে কি পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। এটা ঋণাত্মক হবে, এটা কি হবে? ঋণাত্মক হবে। সেজন্য এই ক্ষেত্রে দাঁড়াবে মাইনাস বল ইনটু সরণ। আমরা জানি যে কৃতকাজ সমান বল ইনটু সরণ। যেহেতু এক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি ঋণাত্মক, সেহেতু পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি সমান মাইনাস বল ইনটু সরণ। তাহলে এখানে দেখো, বল মানে হচ্ছে যে একক আয়তনের ভর ইনটু ত্বরণ। একক আয়তনের ভর ইনটু কি ত্বরণ। আমরা বল সমান জানি যে ভর ইনটু ত্বরণ। এখানে যেহেতু আমরা একক আয়তনের ভর হিসাব করছি, সেহেতু বল সমান হবে একক আয়তনের ভর ইনটু ত্বরণ ইনটু dy। এখন দেখো, একক আয়তনের ভর ছিল রো, সামনে মাইনাস চিহ্ন আসবে,
এবং ত্বরণ হবে এই যে আমরা এখান থেকে এখানে এখানে আমরা ব্যাক পেয়েছিলাম ডি ডিটি অফ ওয়াই। এখন আমরা ত্বরণ বের করব। ত্বরণকে আমরা লিখতে পারি ডি স্কয়ার ডিটি স্কয়ার ওয়াই। ব্যাককে ডিফারেন্সিয়েট করলে সময়ের সাপেক্ষে ত্বরণ পাই। এই যে ডি ডিটি অফ ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ডি স্কয়ার ডিটি স্কয়ার অফ ওয়াই হবে। তাহলে ত্বরণ সমান ডি স্কয়ার ডিটি স্কয়ার অফ ওয়াই ইনটু সরণ ডি ওয়াই। এটাকে আমি 3 নং সমীকরণ দিলাম। এই 3 নং সমীকরণ হচ্ছে স্থিতি শক্তির সমীকরণ। কিসের সমীকরণ? স্থিতি শক্তির সমীকরণ। এখন দেখো আমি যদি এই ডি ডিটি অফ ওয়াই সমান 2 পাই এ ভি বাই ল্যামডা ইনটু cos 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স এই সমীকরণটাকে টি এর সাপেক্ষে আবার ব্যবকলন করি, তাহলে এই সমীকরণটা দাঁড়াবে, দেখো কি দাঁড়াবে, ডি স্কয়ার ডিটি স্কয়ার ওয়াই সমান ডি ডিটি অফ 2 পাই এ বি বাই ল্যামডা cos 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। আমি এই 2 পাই এ ভি বাই ল্যামডাকে রেখে দিলাম কাইন্ডলি কিছুক্ষণের জন্য। আমি cos 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করব। cos কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন আসে, এই যে মাইনাসটা সামনে লিখলাম। cos 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স সমান হবে মাইনাস সাইন 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স। 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স কে আবার ডিফারেন্সিয়েট করব, সেই ক্ষেত্রে আমাদের থাকবে 2 পাই ভি বাই ল্যামডা। এই 2 পাই ভি বাই ল্যামডার সাথে এই পূর্বের 2 পাই ভি বাই ল্যামডা গুণ করব, তখন দাঁড়াবে মাইনাস 4 পাই স্কয়ার বি স্কয়ার বাই ল্যামডা স্কয়ার ইনটু এ sin 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স। এখন দেখো সুতরাং ওয়াই সরণের জন্য মোট স্থিতিশক্তি যেহেতু সরণ ওয়াই পরিমাণ করছে, আমরা এই যে এই ত্বরণটা পেয়েছি ডি ওয়াই এর জন্য। সুতরাং ওয়াই সরণের জন্য মোট স্থিতিশক্তি হবে ফি অফ ই বা পটেনশিয়াল এনার্জি সমান ইন্টিগ্রেশন 0 টু ওয়াই মাইনাস রো ডি স্কয়ার ডিটি স্কয়ার ওয়াই ডি ওয়াই। দেখো আমার এখানে পূর্বের সমীকরণ 3 নং সমীকরণটা একটু দেখো। এই 3 নং সমীকরণটা ছিল ডি ওয়াই এর জন্য কণাটির স্থিতিশক্তি, বা ক্ষুদ্র সরণ ডি ওয়াই এর জন্য কণাটির স্থিতিশক্তি। ক্ষুদ্র সরণ ডি ওয়াই এর জন্য কণাটির স্থিতিশক্তি পটেনশিয়াল এনার্জি সমান ছিল মাইনাস রো ইনটু ডি স্কয়ার ডিটি স্কয়ার ওয়াই ইনটু ডি ওয়াই। আমি যদি টোটাল ওয়াই সরণের জন্য কি করতে চাই, স্থিতিশক্তি বের করতে চাই, তাহলে এই 3 নং সমীকরণকে 0 থেকে ওয়াই এর সীমার মধ্যে কি করতে হবে, সমাকলন করতে হবে। 0 থেকে ওয়াই সীমার মধ্যে সমাকলন করলে আমরা পাবো পটেনশিয়াল এনার্জি ইকুয়াল ইন্টিগ্রেশন 0 টু ওয়াই মাইনাস রো ইনটু ডি স্কয়ার ডিটি স্কয়ার ওয়াই ডি ওয়াই। আমরা ডি স্কয়ার ডিটি স্কয়ার ওয়াই এর মান বসাবো সমান ইন্টিগ্রেশন, এখানে একটা মাইনাস চিহ্ন আসবে, দেখো এই যে এখানে একটা মাইনাস আছে দেখছো, ডি স্কয়ার ডিটি স্কয়ার ওয়াই সমান মাইনাস 4 পাই স্কয়ার ভি স্কয়ার বাই ল্যামডা স্কয়ার এ sin 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স। এই মানটা যদি আমি এখানে বসাই, তাহলে এখানকার মাইনাস এবং এই মাইনাসটা গুণ হয়ে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। ইন্টিগ্রেশন 0 টু ওয়াই রো ইনটু 4 পাই স্কয়ার ভি স্কয়ার বাই ল্যামডা স্কয়ার ইনটু এ sin 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স ইনটু dy ইনটু কি ওয়াই ডি ওয়াই। এখন দেখো a sin 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস x সমান হচ্ছে y। আমাদের সমীকরণ অনুযায়ী আমরা প্রথমেই হিসাব করছিলাম, কাইন্ডলি একটু দেখো, আমরা ধরে নিছিলাম y সমান a sin 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস x। এটা যদি আমি এখানে বসাই দিই, ইন্টিগ্রেশন 0 টু y রো 4 পাই স্কয়ার b স্কয়ার বাই ল্যামডা স্কয়ার a sin 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস x সমান y বসবে এবং dy বসাই দিলাম। এটাই হচ্ছে পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ ওয়াই সরণের জন্য মোট পটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি। এখন দেখো একক আয়তনের মোট শক্তি সমান, আমরা জানি যে মোট শক্তি সমান স্থিতি শক্তি প্লাস গতিশক্তি। মোট শক্তি সমান স্থিতি শক্তি প্লাস কি শক্তি, গতিশক্তি, অর্থাৎ কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। তাহলে মোট একক আয়তনের মোট শক্তি যদি ই হয়, ই সমান আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি বা কে ই প্লাস পিই।
কে ই সমান আমাদের কি ছিল একটু দেখো, কে ই সমান আমরা পেয়েছিলাম হাফ রো ইন্টু 4 পাই স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার বাই ল্যামডা স্কয়ার কজ স্কয়ার 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স। এটা আমরা এখানে বসালাম, কে ই সমান হাফ রো ইন্টু 4 পাই স্কয়ার এ স্কয়ার ভি স্কয়ার বাই ল্যামডা স্কয়ার কজ স্কয়ার 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। এটা ছিল কাইনেটিক এনার্জির মান। এখন পটেনশিয়াল এনার্জি সমান আমরা কি পাচ্ছি দেখো, পটেনশিয়াল এনার্জি সমান হচ্ছে হাফ রো 4 পাই স্কয়ার ল্যামডা স্কয়ার 4 পাই স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার বাই ল্যামডা স্কয়ার sin স্কয়ার 2 পাই বাই ল্যামডা sin স্কয়ার 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স sin স্কয়ার 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স। কারণ এখানে এখানে দেখো এই dy কে যদি আমরা ইন্টিগ্রেশন করি y পাবো, dy কে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি পাবো, y পাবো। কাইন্ডলি একটু দেখো, তাহলে আমরা এখানে এই যে এখানে এই যে এটা এই y dy কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা y স্কয়ার বাই 2 পাবো। y স্কয়ার বাই 2 হলে আমার এই সমীকরণটা দাঁড়াবে হাফ রো ইনটু 4 পাই স্কয়ার বি স্কয়ার বাই ল্যামডা স্কয়ার হাফ রো ইনটু 4 পাই স্কয়ার বি স্কয়ার বাই ল্যামডা স্কয়ার ইনটু y স্কয়ার ইনটু কি স্কয়ার y স্কয়ার। y মানে হচ্ছে a sin 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস x, তাহলে y স্কয়ার সমান হবে a স্কয়ার sin স্কয়ার 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস x। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি পটেনশিয়াল এনার্জি সমান হাফ রো 4 পাই স্কয়ার বাই ল্যামডা স্কয়ার a স্কয়ার ভি স্কয়ার ইনটু sin স্কয়ার 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস x 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস x। এখন দেখো আমরা এখান থেকে কি কমন যায় দেখো একটু, এখান থেকে হাফ রো কমন যাচ্ছে 4 পাই স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার বাই ল্যামডা স্কয়ার কমন যাচ্ছে। দেখো এখানেও হাফ রো 4 পাই স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার বাই ল্যামডা স্কয়ার আছে, এখানেও হাফ রো 4 পাই স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার বাই ল্যামডা স্কয়ার আছে। এই দুইটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে বাকি থাকবে cos স্কয়ার 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস x প্লাস sin স্কয়ার 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস x। আমি যদি এই 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস x এর পরিবর্তে থিটা কল্পনা করি তাহলে আমরা লিখতে পারি, থিটা কল্পনা করলে আমরা লিখতে পারি, দেখো কি লিখতে পারি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, অর্থাৎ হাফ রো ইনটু 4 পাই স্কয়ার a স্কয়ার ভি স্কয়ার বাই ল্যামডা স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আমরা জানি যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ রো ইনটু 4 পাই স্কয়ার a স্কয়ার বি স্কয়ার বাই ল্যামডা স্কয়ার ইনটু sin স্কয়ার 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস x প্লাস cos স্কয়ার 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস x। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান যদি 1 হয় সেহেতু sin স্কয়ার 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস x প্লাস cos স্কয়ার 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস x সমান আমরা 1 মনে করে নিতে পারি। যদি 1 মনে করে নিই সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি হাফ রো ইনটু 4 পাই স্কয়ার a স্কয়ার ভি স্কয়ার বাই ল্যামডা স্কয়ার হাফ রো ইনটু 4 পাই স্কয়ার a স্কয়ার ভি স্কয়ার বাই ল্যামডা স্কয়ার। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে যদি আমরা একটু হিসাব নিকাশ করি, দেখো আমরা জানি যে b সমান n ল্যামডা, b সমান কি ল্যামডা n ল্যামডা, b সমান যদি n ল্যামডা হয় তাহলে b স্কয়ার সমান হবে n স্কয়ার ল্যামডা স্কয়ার। আমি যদি b স্কয়ার সমান এখানে n স্কয়ার ল্যামডা স্কয়ার বসাই তাহলে নিচের ল্যামডা স্কয়ার সাথে উপরের ল্যামডা স্কয়ার কাটাকাটি যাবে, বাকি থাকবে 2 রো পাই স্কয়ার a স্কয়ার n স্কয়ার 2 রো পাই স্কয়ার a স্কয়ার n স্কয়ার। এটাই হচ্ছে অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে শক্তির রাশিমালা। অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে শক্তির কি মালা, রাশিমালা বা অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে শক্তির রাশিমালার সমীকরণ। এখান থেকে আমরা দেখতেছি যে অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে শক্তি তার কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক, তার তরঙ্গটির বিস্তারের বর্গের সমানুপাতিক, তরঙ্গটি যে মাধ্যমে অবস্থিত সে মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক। আমি আবার বলতেছি, কোন তরঙ্গের শক্তি বা অগ্রগামী তরঙ্গের শক্তির রাশিমালা হচ্ছে
ই সমান 2 রো পাই স্কয়ার এ স্কয়ার এন স্কয়ার। এই সমীকরণ থেকে আমরা বলতে পারি অগ্রগামী তরঙ্গের শক্তি তার কম্পাঙ্ক এন এর বর্গের সমানুপাতিক তরঙ্গটির বিস্তার এ এর বর্গের সমানুপাতিক তরঙ্গটি যে মাধ্যমে অবস্থিত সে মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক। আশা করি তোমরা তরঙ্গের শক্তির রাশিমালা বা অগ্রগামী তরঙ্গের শক্তির রাশিমালা বুঝতে পেরেছো। আমরা এখন অগ্রগামী তরঙ্গের তীব্রতা নিয়ে আলোচনা করব। ইন্টেন্সিটি অফ এ ট্রাভেলিং ওয়েভ। একটি অগ্রগামী তরঙ্গের তীব্রতা বা তীব্রতার রাশিমালা সম্পর্কে আলোচনা করব। দেখো, অগ্রগামী তরঙ্গের একক আয়তনে একক আয়তনের মোট শক্তি বা শক্তি ঘনত্ব হলো ই সমান 2 পাই স্কয়ার এ স্কয়ার ভি স্কয়ার রো বাই ল্যামডা স্কয়ার। এই যে আমরা এখানে পাইছিলাম 2 পাই স্কয়ার এ স্কয়ার ভি স্কয়ার রো বাই ল্যামডা স্কয়ার। অর্থাৎ এটাকে একটু সুন্দর করে লিখে এভাবে লিখছে যে এখানে ছিল 2 রো পাই স্কয়ার এ স্কয়ার ভি স্কয়ার বাই ল্যামডা স্কয়ার। এটাকে একটু সুন্দর করে লিখছে অগ্রগামী তরঙ্গের একক আয়তনে মোট শক্তি বা শক্তি ঘনত্ব হলো ই সমান 2 পাই স্কয়ার এ স্কয়ার ভি স্কয়ার রো বাই ল্যামডা স্কয়ার। এটাকে আমি 1 নং সমীকরণ দ্বারা লিখলাম। দেখো, আমি মনে করলাম যে বি সমান এফ ল্যামডা। এফ মানে কম্পাঙ্ক। এর পূর্বে আমরা বি সমান এন ল্যামডা ধরছিলাম। এন মানেও কিন্তু কম্পাঙ্ক। বি সমান যদি এফ ল্যামডা হয় তাহলে ই সমান আমরা লিখতে পারি 2 পাই স্কয়ার এ স্কয়ার এফ স্কয়ার রো। এই যে এই সমীকরণটা 2 পাই স্কয়ার এ স্কয়ার এন স্কয়ার রো। এটাই হচ্ছে একক আয়তনে তরঙ্গের একক আয়তনে শক্তির রাশিমালা। তাহলে দেখো, এটা যদি 2 নং সমীকরণ হয়, এই 2 নং সমীকরণ হতে দেখা যায় যে 2 পাই স্কয়ার ধ্রুবক হওয়ায় শক্তি ঘনত্ব বিস্তার ও কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। এই যে 2 পাই স্কয়ারকে যদি আমি ধ্রুব রাশি কল্পনা করি তাহলে শক্তি ঘনত্ব ই তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক, শক্তি ঘনত্ব ই তরঙ্গের কম্পাঙ্ক এফ এর বর্গের সমানুপাতিক এবং তরঙ্গটি যে মাধ্যমে অবস্থান করে সে মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক। সে মাধ্যমের ঘনত্বের কি অনুপাতিক? সমানুপাতিক। অতএব দেখো, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে তরঙ্গ প্রবাহের সমকোণে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয়, দেখো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে তরঙ্গ প্রবাহের সমকোণে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় তাকে তরঙ্গের তীব্রতা বলা হয়। আমি আরেকবার সংজ্ঞাটা বলতেছি। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে তরঙ্গ প্রবাহের সমকোণে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় তাকে তরঙ্গের তীব্রতা বলা হয়। এই তীব্রতাকে মাধ্যমের শক্তি প্রবাহ ও বলা হয়। এই তীব্রতাকে মাধ্যমের কি প্রবাহ বলা হয়? শক্তি প্রবাহ বলা হয়। এহাকে বা এই তীব্রতাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তীব্রতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা প্রকাশ করা হয়। কোন তরঙ্গ মাধ্যমের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বা কোন তরঙ্গ মাধ্যমের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যদি ভি বেগে অগ্রসর হয় সেই ক্ষেত্রে আমরা আই কে লিখতে পারি আই সমান শক্তি ঘনত্ব ইনটু তরঙ্গ বেগ। শক্তি ঘনত্ব ইনটু কি বেগ? তরঙ্গ বেগ। আমরা শক্তি ঘনত্ব সমান জানি যে 2 পাই স্কয়ার এ স্কয়ার এন স্কয়ার রো বা 2 পাই স্কয়ার এ স্কয়ার এফ স্কয়ার রো। তাহলে আই সমান দাঁড়াবে শক্তি ঘনত্ব ইনটু তরঙ্গ বেগ। এখানে তরঙ্গ বেগ ছিল ভি, তাহলে আমরা লিখতে পারি তরঙ্গের তীব্রতা আই সমান 2 পাই স্কয়ার এ স্কয়ার এফ স্কয়ার ভি রো। অর্থাৎ এই তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক, তরঙ্গের কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক, তরঙ্গের বেগের সমানুপাতিক, তরঙ্গ যে মাধ্যমে অবস্থান করে সেই মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক। সুতরাং তরঙ্গের তীব্রতা আই সমান হবে 2 পাই স্কয়ার স্মল এ স্কয়ার স্মল এফ স্কয়ার ভি ইনটু রো। এটাকে আমি 3 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলে, 3 নং সমীকরণ বিশ্লেষণ করলে দেখা যাবে যে 2 পাই স্কয়ার ধ্রুব রাশি। সুতরাং তরঙ্গের তীব্রতা মাধ্যমের ঘনত্বের
মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক, মাধ্যমের তরঙ্গ বেগের বা তরঙ্গ বেগের সমানুপাতিক। আমি আবার বলতেছি, 3 নং সমীকরণকে পর্যালোচনা করলে আমরা দেখতে পাবো মাধ্যমের বা তরঙ্গের তীব্রতা মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক, শব্দের তরঙ্গ বেগের সমানুপাতিক, তরঙ্গ বেগের সমানুপাতিক, তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক, তরঙ্গের কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। সুতরাং এই যে সংজ্ঞা ছিল, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে তরঙ্গ প্রবাহের সমাকোণে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় তাকে তরঙ্গের তীব্রতা বলা হয়। এটার সাপেক্ষে আমরা এই তরঙ্গের তীব্রতার একক লিখতে পারি সিজিএস পদ্ধতিতে। তরঙ্গের তীব্রতার একক হলো আর্ক বর্গ সেন্টিমিটার পার সেকেন্ড, আর্ক পার বর্গ সেন্টিমিটার পার সেকেন্ড। আবার বলতেছি, সিজিএস পদ্ধতিতে তরঙ্গের তীব্রতার একক হবে আর্ক পার বর্গ সেন্টিমিটার পার সেকেন্ড। এমকেএস পদ্ধতিতে তীব্রতার একক হবে ওয়াট পার বর্গ মিটার, ওয়াট পার বর্গ মিটার। আমরা শুধুমাত্র এমকেএস পদ্ধতিতে যে এককটা আছে সেটা মনে রাখবো, কারণ সেটা দিয়ে আমাদের অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা আজকের পাঠগুলি ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের পাঠ ছিল আমাদের প্রথম পাঠ ছিল আজকের, দেখো, অগ্রগামী তরঙ্গের রাশিমালা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস। অনেকবার সম্মান প্রথম বর্ষে চূড়ান্ত পরীক্ষায় আসছে যে দেখতে পেয়েছি। সুতরাং এটা আমাদের ভালোভাবে জানতে হবে এবং পড়তে হবে, এবং আমাদের বাস্তব জীবনে এটির গুরুত্ব অপরিসীম। এছাড়া আমরা পড়লাম অগ্রগামী তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ, এছাড়া আমরা পড়লাম অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে শক্তির রাশিমালা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস, অবশ্যই পড়তে হবে। এবং সর্বশেষ আমরা যে টপিকসটা পড়লাম অগ্রগামী তরঙ্গের তীব্রতা, অনেক গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন। আজকে আশা করি তোমরা আজকের টপিকসগুলি ভালোভাবে বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত। আমরা আগামী কোনো দিন নতুন একটা এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।